আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি সবার জন্য নয়, তবে কারোর জন্য এই ভিডিওটি হতে পারে তার রোগ নিরাময়ের সঠিক গাইডলাইন। এবং এরকম একটি ভিডিও হয়তো আপনি বহুদিন ধরে অনলাইনে, ইউটিউবে বিভিন্ন জায়গায় খুঁজছেন কিন্তু পাননি। ভিডিওটি একটু বড়, কিন্তু ভিডিওর প্রত্যেকটি কথাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গবেষণালব্ধ জ্ঞান দ্বারা পরিপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ করবেন না। আজকের ভিডিওতে এমন একটি রোগ নিয়ে কথা বলবো যে রোগের এখন পর্যন্ত প্রমাণিত কার্যকরী কোনো ওষুধ নেই। এটি একটি নীরব রোগ যা কেবল আক্রান্ত ব্যক্তিই বুঝতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সারাক্ষণ কানের কাছে ঝিঝি, শোষো, মৌমাছির চাকের মতো বনবন শব্দ, বাতাসের আওয়াজের মতো বা ঝড়ের গতির মতো শ শ শব্দ, মনে হচ্ছে কোথাও মোবাইলে রিংটোন বাজছে, গাড়ি যাচ্ছে বা ইঞ্জিন চলছে, এবং এই শব্দের কারণে আপনার মনোযোগ বাধাগ্রস্ত হচ্ছে। কখনো ঘুমের সমস্যা হচ্ছে, কখনো আপনার কাজের ব্যাঘাত ঘটছে, অর্থাৎ এক কথায় আপনার পুরো লাইফটাই বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, এটি হলো টিনিটাস। একটি ছোট্ট শব্দ, কিন্তু একজন মানুষের পুরো জীবনটাকেই পাল্টে দিতে পারে এই টিনিটাস। আজকের ভিডিওতে আমরা জানবো টিনিটাস কি, কেন হয়, টিনিটাসের লক্ষণ কি, এবং টিনিটাসের সব থেকে কার্যকরী চিকিৎসা ব্যবস্থা কি। দর্শক, আমি আছি আপনাদের সাথে ডাক্তার আব্দুল কাইয়ুম খান, ইন্টিগ্রেটিভ মেডিসিন ও আকুপাংচার স্পেশালিস্ট। টিনিটাস হলো এমন এক ধরনের শ্রবণজনিত অনুভূতি যেখানে বাস্তবে কোনো বাহ্যিক শব্দ না থাকলেও রোগী কানে বা মাথার ভিতরে বিভিন্ন ধরনের শব্দ শুনতে পান। যেমন বিজবিজ, সিটি, গুঞ্জন, হুইসেল, হামিং, চিচি, এমনকি ইঞ্জিন চলার মতো শব্দ হতে পারে। আবার কখনো এরকম শব্দ হয় যেন মনে হচ্ছে যে সব সময় আপনার কানের মধ্যে এক ধরনের বাতাস, অর্থাৎ ঝড়ের যে শব্দ, সে ধরনের শব্দ কিন্তু অনেক সময় কানের মধ্যে তৈরি হয়। এটি একটি অডিটরি পারসেপশন ডিসঅর্ডার, যেখানে কানের ভিতরের যে অডিটরি সিস্টেমের যে অস্বাভাবিক সিগন্যাল প্রসেসিং এর কারণে মস্তিষ্ক ভুলভাবে শব্দ সৃষ্টি করে, ফলে বাস্তবে শব্দ না থাকলেও রোগী তা শুনতে পায়। টিনিটাস নিজে আসলে কোনো রোগ নয়, বরং কানের ভিতরের কোনো শরীরবৃত্তীয় বা নিউরোলজিক্যাল অস্বাভাবিকতার একটি উপসর্গ, যা অনেক সময় স্ট্রেস, বয়সজনিত পরিবর্তন, লাউড সাউন্ডের এক্সপোজ, কানের ব্লকেজ, স্নায়ুর সমস্যা বা রক্তনালীর সমস্যার কারণে হতে পারে। টিনিটাস প্রধানত দুই ধরনের হয়ে থাকে। একটা হলো যে সাবজেক্টিভ টিনিটাস, মানে সবচেয়ে কমন, যেটা অনেকের হতে পারে। আর একটা হচ্ছে অবজেক্টিভ টিনিটাস, যেটা হচ্ছে খুব রেয়ার। সাবজেক্টিভ যে টিনিটাস, এটার ধরন হলো তার কানের মধ্যে যে অস্বাভাবিক আওয়াজ, শব্দ, এটি শুধুমাত্র রোগীই শুনতে পান এবং তার আশেপাশের আসলে কেউ এটা শুনতে পায় না। সাধারণত এগুলো ইনার ইয়ার বা অডিটরি নার্ভ বা ব্রেনের সমস্যার কারণে হয়ে থাকে। আর এক ধরনের টিনিটাস রয়েছে, সেটা হলো অবজেক্টিভ টিনিটাস। এটি এমন ধরনের টিনিটাস যে যে এই টিনিটাসে আক্রান্ত সে তো এই শব্দগুলো শুনতে পাবেই, পাশাপাশি কখনো যদি ডাক্তার রোগীর কানে স্টেথোস্কোপ লাগাই, সেই ডক্টরও রোগীর কানের মধ্যে যে অস্বাভাবিক শব্দ সেটা কিন্তু আসলে শুনতে পাই। আর এটা সাধারণত আসলে ভাস্কুলার সমস্যা বা পালসেটাইল টিনিটাস অথবা মিডিল ইয়ার মাসেল স্পাজমের কারণে হতে পারে। এবার আমরা জানবো আসলে টিনিটাসের উপসর্গগুলি কি, এবং কোন উপসর্গগুলো আপনার মধ্যে তৈরি হলে আপনি বুঝবেন যে আপনি টিনিটাসে আক্রান্ত। কানের মধ্যে ক্রমাগত শব্দ বা শব্দের অনুভূতি, নীরব পরিবেশে এই শব্দগুলো আরো বেশি শোনা যায়, ঘুম নষ্ট হয়, মনোযোগ কমে যায়, কখনো কখনো কান অনেক বেশি ভারী লাগে, মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথাও হতে পারে। এবার আসলে আমরা জানবো টিনিটাস আসলে কিভাবে হয় বা কেন হয়। টিনিটাস হওয়ার আসলে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে মোটা দাগে কিছু কারণ, যেমন হচ্ছে ইয়ার রিলেটেড কারণ, যেমন আমাদের এই কারণগুলো আমাদের কানের সাথে সম্পর্কিত। যেমন ইয়ার ওয়াক্স জমে যাওয়া, অর্থাৎ কানের মধ্যে ময়লা জমে যাওয়া, মিডিল ইয়ার ইনফেকশন, কানের পর্দার সমস্যা, লাউড সাউন্ড এক্সপোজার, মানে দীর্ঘদিন ধরে অতিরিক্ত সাউন্ড হচ্ছে বা উচ্চ আওয়াজ হয় এ ধরনের কোনো কলকারখানায় কাজ করা। আবার হচ্ছে যে ডিজে সাউন্ড বলা যায়। বয়সজনিত কিছু হেয়ারিং লস হয়। তো এইগুলো হচ্ছে মূলত কানের সাথে রিলেটেড। আরো কিছু কারণ আছে, যেমন হচ্ছে নিউরোলজিক্যাল কারণ, অডিটরি নার্ভ এর ওভার অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে নিউরো ট্রান্সমিটার ইমব্যালেন্স, সার্কুলার বা ভাস্কুলার যে সমস্যা, সে সমস্যার কারণে মূলত টিনিটাস আসলে হয়ে থাকে। যেমন হচ্ছে উচ্চ রক্তচাপ, রক্তনালীর সংকোচন, আথেরোস্ক্লেরোসিস, পালসেটাইল টিনিটাস। এটা হলো ভাস্কুলার কাজেস সবচেয়ে বেশি হলে তখন এটা সন্দেহ করা যায়। কিছু ওষুধের কারণেও মূলত আসলে টিনিটাস তৈরি হতে পারে, যেমন হচ্ছে অ্যাসপিরিন হাই ডোজে যদি দীর্ঘদিন ধরে ইউজ করা হয়, তারপরে হচ্ছে এনএসএআইডি ড্রাগ, তারপর হচ্ছে অ্যামনেগ্লাইকোসাইড, অ্যান্টিবায়োটিক্স, কেমোথেরাপি ড্রাগস বা লুফ ডায়োরিটিক্স। এই ড্রাগগুলোও যদি দীর্ঘদিন ধরে সেবন করা হয় তাহলেও কিন্তু এটি টিনিটাসের অন্যতম একটি কারণ হতে পারে।
এছাড়াও টিনিটাস তৈরি হওয়ার অন্যতম একটি কারণ হলো আসলে মানসিক সমস্যা বা মানসিক কারণ। কখনো কখনো স্ট্রেস, এনজাইটি, ডিপ্রেশন এইগুলোকে টিনিটাস হওয়ার জন্য খুব বেশিভাবে ট্রিগার করে। অর্থাৎ টিনিটাস যদি না থাকে তারপরেও টিনিটাস হওয়ার জন্য যে উপযুক্ত পরিবেশ সেটা তৈরি করে। আর টিনিটাস যদি থাকে তাহলে এই স্ট্রেস বা আদার্স যে সমস্যাগুলো আছে, মানসিক সমস্যাগুলো আছে, এগুলো টিনিটাসকে বাড়ার জন্য সহযোগিতা করে। টিনিটাস হওয়ার আসলে আরো কিছু কারণ রয়েছে, যেমন আমরা যদি বলি যে থাইরয়েড ডিসঅর্ডার, অ্যানিমিয়া, ডায়াবেটিস, নিউরোপ্যাথি, তারপর সার্ভাইকাল মাসেল টেনশন, অটো ইমিউন ডিজিজ। অনেক ক্ষেত্রে হয় কি যে আসলে উপরোক্ত কোনো কারণ ছাড়াই দেখা যাচ্ছে পেশেন্টের যখন আমরা হিস্ট্রি নিই তখন পেশেন্ট উপরোক্ত কোনো কারণের কথাই বলে না, তারপরেও রোগী যখন তার সমস্যার কথাগুলো বলে তখন আমরা বুঝি যে আসলে কোনো ধরনের কারণ ছাড়াই মূলত তার মধ্যে টিনিটাস তৈরি হয়েছে। দর্শক, এবার আমরা জানবো টিনিটাস আসলে কিভাবে তৈরি হয়, অর্থাৎ এর যে প্যাথোফিজিওলজি সেটা আসলে কি। আমাদের কানের মধ্যে যেটাকে বলা হচ্ছে যে ইনার ইয়ার থাকে। এই ইনার ইয়ারে অসংখ্য টিনি হেয়ার সেল থাকে, যেগুলোকে আমরা ককলিয়ার হেয়ার সেল বলে থাকি। এরা সাউন্ড ওয়েভকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে আমাদের ব্রেনের মধ্যে পাঠায়। অতিরিক্ত শব্দ, টক্সিন, বয়স বা ইস্টেমিয়া এই ধরনের কিছু যখন হয় তখন কিছু হেয়ার সেল মূলত আসলে ড্যামেজ হয়। আর এই হেয়ার সেলগুলো যখন ড্যামেজ হয় তখন ইরিটেটেড হেয়ার সেল থেকে আমাদের ব্রেনে এক ধরনের অ্যাবনর্মাল যে স্পন্টেনিয়াস যে সিগন্যাল সেটা কিন্তু সবসময় ব্রেন পাঠাইতে থাকে। এরপরে ব্রেন এই অ্যাবনর্মাল সিগন্যালকে সাউন্ড হিসেবে পারসিভ করে এবং রোগী কখনো কখনো ঝিঝি শুনতে পায়, যদিও বাইরের কোনো শব্দ ছাড়াই। এক্ষেত্রে ব্রেন যে প্লাস্টিসিটি এটাও কিন্তু ভূমিকা রাখে। আর দীর্ঘদিন যখন টিনিটাস থাকে তখন ব্রেন আমাদের এই যে নয়েজটাকে, অ্যাবনর্মাল সাউন্ডটাকে নর্মাল ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরে নেয়, ফলে শব্দটা অনেক বেশি পারসিস্টেন্ট লাগে। দর্শক, এবার আমরা জানবো টিনিটাস আসলে কিভাবে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং আমাদের কর্মক্ষেত্রে ব্যাপক প্রভাব রাখে। টিনিটাস শুধু কানের সমস্যাই নয়, এটা একজন মানুষের মস্তিষ্ক, মন, সম্পর্ক সবকিছুই বদলে দেয়। টিনিটাস আমাদের মানসিক স্বাস্থ্যকেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে, যেমন ক্রমাগত নয়েজ বা শব্দ, ব্রেন ওভারলোড, ভয়, উৎকণ্ঠা, প্যানিক বা বিরক্তি ভাব, রাগ, হতাশা এবং কখনো কখনো কাজের যে কনসেন্ট্রেশন বা মনোযোগ সেটা কিন্তু নষ্ট হয়। ঘুমের সমস্যা, এটি যেহেতু রাতে যখন পেশেন্ট বিছানাতে যায় বা বালিশে মাথা রাখলে অতিরিক্ত আওয়াজ হয়, তাই এটি কিন্তু ঘুমটাকে খুব ব্যাপকভাবে ডিস্টার্ব করে, অর্থাৎ বারবার ঘুম ভেঙে যায়। ক্রনিক যে ইনসোমনিয়া সেটা দেখা দেয় এবং ক্রনিক ইনসোমনিয়ার কারণে একসময় পেশেন্টের মধ্যে ক্লান্তি বা যে প্রোডাক্টিভিটি সেটি কিন্তু কমে যায়। এবং টিনিটাসের সব থেকে যে প্রভাব সেটা হলো যে আমাদের পারিবারিক জীবনকেও টিনিটাস খুব ব্যাপকভাবে প্রভাবিত করে। এটা আসলে কিভাবে প্রভাবিত করে, যেমন শব্দটা যেহেতু আপনার বাহ্যিক কোনো কোথাও দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না এবং এই শব্দটা শুধু আপনিই শুনতে পাচ্ছেন, এই জন্য পরিবার মনে করে যে আসলে আপনার কিছুই হয়নি, কিন্তু রোগী সত্যিকারেই ভিতরে ভিতরে যুদ্ধ করে যাচ্ছেন। এবং টিনিটাসের সব থেকে বড় আরেকটি প্রভাব হলো যে টিনিটাস আমাদের দাম্পত্য জীবনকেও প্রভাবিত করে। কিভাবে প্রভাবিত করে? এই টিনিটাস যখন হয়, টিনিটাসের ক্রমাগত শব্দের কারণে পেশেন্ট যে মনোযোগ বা কনসেন্ট্রেশন সেটা ঠিক মতো দিতে পারে না। ফলে সে যখন তার ওয়াইফের সাথে মেলামেশা করতে যায় বা ইন্টিমেসি হয় তখন সেদিকে মনোযোগ থাকে না। ফলে তার দ্রুত বীর্যপতন বা আদার্স যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু তৈরি হয়। এবার আমরা জানবো টিনিটাসের ট্রিটমেন্ট ব্যবস্থা। এখন পর্যন্ত টিনিটাসের চিকিৎসায় বিশ্বে অ্যাপ্রুভড বা অনুমোদিত কোনো ওষুধ নেই। তবে কিছু ক্ষেত্রে বিটাহিস্টিন, ফ্লুনার্জিন, জিঙ্গো বিলোবা, অ্যান্টি এনজাইটি, অ্যান্টি ডিপ্রেসেন্ট যে ওষুধগুলো আছে এগুলো রোগীর যে সিমটম অর্থাৎ যে লক্ষণ সেগুলোকে কমিয়ে দেয়, তবে স্থায়ীভাবে আসলে এগুলো নিরাময় করে না। অর্থাৎ রোগী যতদিন ধরে এই ওষুধগুলো খাবে ততদিন ভালো থাকবে, এরপরে যখন ওষুধ ছেড়ে দিবে তখন ওই সমস্যাগুলো আবার ফিরে আসবে, আবার দেখা দিবে। তবে টিনিটাসের চিকিৎসায় কিছু গাইডলাইন রয়েছে, যেমন হচ্ছে সিবিটি অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এবং সাউন্ড থেরাপি, যেগুলো মানসিক কষ্ট কমায়। কিন্তু টিনিটাসের যে সাউন্ড এই যে কখনোই পুরোপুরি বন্ধ হয় না বা কমে যায় না, শুধুমাত্র আপনাকে শেখানো হয় যে এটি আসলে চলতেই থাকবে, এটা আপনাকে মেনে নিতে হবে। সম্মানিত দর্শক, এবার আমরা জানবো যে টিনিটাস নিরাময়ে আকুপাংচার চিকিৎসার কার্যকারী এবং বৈজ্ঞানিক ভিত্তি কি।
আকুপাংচার হলো প্রায় ৬,০০০ বছরের পুরনো চাইনিজ মেডিকেল সায়েন্স, যেখানে শরীরের নির্দিষ্ট পয়েন্টে সূক্ষ্ম সুই প্রয়োগ করে আমাদের নার্ভ, ব্রেন ও সার্কুলেশনকে ব্যালেন্স করা হয়। এখন আমরা জানবো যে আকুপাংচার চিকিৎসা কি আসলেই অন্যান্য সকল চিকিৎসার তুলনায় ভালো রেজাল্ট দিতে পারে, মানে বৈজ্ঞানিক গবেষণা কি বলে। ২০১৬ সালে দ্য স্প্রিঞ্জার নেচার জার্নালে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। ওই গবেষণাতে বলা হয় যে ৯টি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল নিয়ে গবেষণা হয়েছিল। এই গবেষণাতে মূলত আকুপাংচার এবং অন্যান্য যে এলোপ্যাথিক মেডিসিন বা কনভেনশনাল মেডিসিন রয়েছে এই দুটোর মধ্যে তুলনা করা হয়। এই গবেষণার ফলাফলে রোগীরা যেটা জানায় যে সেটা হলো যে আকুপাংচার ট্রিটমেন্টের মাধ্যমে তাদের সাবজেক্টিভ ইমপ্রুভমেন্ট হয়েছে। অর্থাৎ রোগীরা জানায় যে আগে তাদের যে সমস্যাগুলো ছিল এবং এলোপ্যাথিক মেডিসিন খেয়েও যেগুলোর মাঝে যে সমস্যা থেকে আসলে ইমপ্রুভ হয়নি, কিন্তু আকুপাংচার ট্রিটমেন্ট নেওয়ার মাধ্যমে ওই সমস্যাগুলো থেকে আগের থেকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে। ২০১৯ সালে এলসিভারে আরেকটি সায়েন্টিফিক গবেষণা অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণা প্রকাশিত হয়, যেখানে ৪০টি কেস স্টাডি করা হয় এবং ৩,৬৫৭ জন রোগী এই গবেষণাতে আসলে অংশ নেয়। এই গবেষণাতে টোটাল যে টিনিটাস ট্রিটমেন্টের জন্য ৮টি চিকিৎসা পদ্ধতিকে আসলে সমন্বয় করা হয়, যেমন হচ্ছে আকুপাংচার, আকুপাংচার প্লাস মকজিবেশন, আকুপাংচার প্লাস জিঞ্জার মকজিবেশন, আকুপাংচার প্লাস মেডিসিন এবং অনলি মেডিসিন। এভাবে সকল পেশেন্টদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়। তবে এই গবেষণায় সব থেকে ভালো যে ফলাফল প্রদর্শিত হয়, ভালো ফলাফল দেখায়, যে সেটা হলো যে আকুপাংচার এবং মকজিবেশন ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সব থেকে বেশি ইমপ্রুভমেন্ট বা উন্নতি হয়েছে। ২০১৬ সালে হিবেই হসপিটাল চায়নাতে আরেকটি গবেষণা হয়, যেখানে ৩৪ জন ক্রনিক টিনিটাস পেশেন্টকে বেছে নেওয়া হয় এবং এই ৩৪ জন রোগীর ট্রিটমেন্ট ৪ থেকে ১১ মাস ব্যাপী হয়েছিল। এখানে রোগীদেরকে স্পেসিফিক আকুপাংচার এবং জিঞ্জার মকজিবেশন দেওয়া হয়েছিল এবং এই গবেষণার শেষে রোগীরা যে রেজাল্ট দেয় সেটা হচ্ছে যে টোটাল ইফেক্টিভ রেট ৯১.১৮% এবং সম্পূর্ণ রিকভারি হয়েছে যে ৬৪.১৭%। এবং এই যে রিকভারিটা হয়েছে যেটা পরবর্তীতে আর ফিরে আসেনি, মানে এই টেনিটাসটা আর কখনো রিপ্লেস হয়নি। এছাড়াও চায়নাতে ছোটখাটো অনেক ক্লিনিক্যাল ট্রায়াল এবং গবেষণা হয়েছে এবং এই গবেষণাগুলোতে দেখা গিয়েছে যে আমাদের কানের আশেপাশে যতগুলো আকু পয়েন্ট আছে, এই আকু পয়েন্টে যখন আকুপাংচারের সাথে জিঞ্জার মকজিবেশন যোগ করা হয়, তখন যে ক্রনিক ও ইনট্রাক্টেবল টিনিটাস, এই টিনিটাসের যে ইফেক্টিভ রেট সেটা ৬০ থেকে ৯০% পর্যন্ত কমে গেছে, সেটা দেখা গিয়েছে, যেখানে ওষুধের মাধ্যমে তেমন কোনো ইমপ্রুভমেন্ট আসলে চোখে পড়েনি। টিনিটাসের চিকিৎসায় এই সমস্ত গবেষণালব্ধ ডেটা বা তথ্য স্পষ্ট করে বলছে যে আকুপাংচার এবং জিঞ্জার মকজিবেশন টিনিটাস ম্যানেজমেন্টের সবচেয়ে বেশি প্রোমোজিং, ফিজিওলজিক্যালি মাল্টি টার্গেটেড এবং গবেষণা ভিত্তিক একটি প্রমাণিত ও কার্যকরী চিকিৎসা ব্যবস্থা। তাই টিনিটাস নিরাময়ে আকুপাংচার চিকিৎসা হতে পারে আপনার জন্য সবচেয়ে বেটার অপশন। দর্শক, আপনি যদি দীর্ঘদিন ধরে টিনিটাসে আক্রান্ত হয়ে থাকেন এবং বিভিন্ন ট্রিটমেন্ট করে যদি ফলাফল না পেয়ে থাকেন, তাহলে আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। তবে আকুপাংচার চিকিৎসা তখনই আপনার জন্য বেটার এবং নিরাপদ যখন আপনি এই আকুপাংচার চিকিৎসা, আকুপাংচারে যারা এক্সপার্ট বা দক্ষ নলেজেবল পারসন, আকুপাংচারের উপর যাদের হাইলি ডিগ্রি রয়েছে, আপনি যদি তাদের থেকে আকুপাংচার নেন তাহলে তখনই এটি আপনার জন্য বেটার অপশন হবে। আর এর বিপরীতে যদি আপনি যেখান সেখান থেকে যত্রতত্র যদি আকুপাংচার নেন, তাহলে এটার ফলে যেটা হবে যে আপনাদের আমাদের কানের যে নার্ভগুলো রয়েছে এগুলো তো খুবই সূক্ষ্ম, এই নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং দীর্ঘস্থায়ী ভাবে আপনি কানে কম শোনা বা বধিরতার সমস্যায় কিন্তু আক্রান্ত হতে পারেন। তো দর্শক, আপনি যদি দীর্ঘদিন ধরে টিনিটাস সমস্যায় ভুগে থাকেন তবে দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের যে বেটার অপশন আকুপাংচার ট্রিটমেন্ট সেটা গ্রহণ করুন। দর্শক, সর্বশেষ আপনাদের জন্য একটাই কথা, এই ভিডিওগুলো আসলে মূলত আপনাদের জন্যই করা হয়, যাতে এই ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের রোগ সম্পর্কে জানতে পারেন, চিকিৎসার বেটার অপশন খুঁজে পান এবং সুস্থতা অর্জন করতে পারেন। তাই আপনারা এই ভিডিওগুলো যেখান থেকে দেখছেন, ফেসবুক, ইউটিউব, সেখান থেকে আমাদের পেজগুলো ফলো করুন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওগুলো অধিকতর শেয়ার করার মাধ্যমে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা নিকট আত্মীয় যারা আছে তাদের মাঝে ছড়িয়ে দিন, যাতে তারাও এই রোগগুলো সম্পর্কে জানতে পারে, ট্রিটমেন্ট সম্পর্কে জানতে পারে এবং সুস্থতার সঙ্গে দীর্ঘ জীবন, তার জীবনটাকে উপভোগ করতে পারে। তো দর্শক, কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।